আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ নিটোল টাটা 21 রাতে। দর্শক, নতুন করে কিছু বলার নেই। যে ইতিহাস সৃষ্টিকারী ছাত্র গণঅভ্যুত্থান হয়ে গেল, তার মধ্য দিয়ে আমরা যে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, সেই সরকারের কাছে ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী যারা রয়েছেন তারা কি প্রত্যাশা করছেন, নতুন বাংলাদেশ তারা কীভাবে দেখতে চান, কিভাবে গড়তে চান, তাদের দায়িত্বটি এই মুহূর্তে কি, এবং গণঅভ্যুত্থান শেষে তারা কি ভাবছে, এসব বিষয় নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান 21 রাতে। আজকের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইসমাইল সম্রাট, তার পরবর্তীতে রয়েছেন অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম, এবং রয়েছেন এই ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সদস্য এবং যিনি গণমাধ্যমে বিশেষ ভূমিকা পালন করেছেন ছাত্র আন্দোলনের বিভিন্ন ধরনের খবরাখবর প্রচারের মাধ্যমে, আরিফুল ইসলাম। আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। নুসরাত তাবাসসুম, অনেক কিছুই আমরা জানি, সারা জাতি দেখেছে, আপনার ভূমিকা দেখেছে, আপনাদের ভূমিকা দেখেছে, এবং আপনার যে সাহসিকতা, সব কিছু মিলিয়ে ছোট্ট করে অনুভূতিটা যদি একটু জানাতেন প্রথমে। অনুভূতি মিশ্র অনুভূতি। এই বিজয় আরও অনেক বেশি আনন্দের হতে পারতো যদি আর একটু কম রক্তক্ষয়ী হতো, যদি রক্তক্ষয়ী না হতো। কিন্তু আসলে এত প্রাণের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে বিজয়টা আসলো যে যখনই খুশি হতে চাই তখনই অনেকগুলো মুখ চোখে ভাসে। বেদনা থেকে বের হয়ে আসাটা আসলে খুব মুশকিল। কিন্তু শক্তি হোক আমাদের সকল শহীদ ভাইদের কথা আমরা আজীবন মনে রাখব। আমাদের আহত হয়েছেন সহযোদ্ধারা, তাদের ত্যাগ আমরা মনে রাখব। একই সঙ্গে পরিবারগুলো যারা তাদের সন্তানকে হয়তো কখনো আটকাতে চেয়েছে, কখনো আটকাতে চায়নি, কিন্তু আমাদের এই ত্যাগের অংশ তো তারাও। তাদের কথাও মাথায় রেখে আমরা চেষ্টা করব যেন এই বিপ্লব কখনো ব্যর্থ না হয়, তাদের আশা ভরসা যেন পূরণ হয়। ইসমাইল সম্রাট, প্রথমে আমি সবার একটু অনুভূতি জানার চেষ্টা করছি, যেহেতু অনুভূতির মধ্যে প্রকাশ করেছেন, তারপরে সব কিছু মিলে যে সরকার গঠন হলো এবং আগামী দিনের যে বাংলাদেশ নিশ্চয়ই কণ্ঠকীর্ণ, কুসুমাস্তীর্ণ নিশ্চয়ই এখনও নয়, তাই না? আমরা থেকে বলতে পারি যে অনেক বাধা বিপত্তি এখনও পেরোতে হবে, এবং অবশ্যই যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি, সেই জায়গা থেকে আপনার এই মুহূর্তের অনুভূতি। দেখেন, আমরা বলবো যে আমাদের অনুভূতি অবশ্যই সাফল্যের, কারণ স্বাধীনতার পথে এত বড় একটা ফ্যাসিস্ট এবং এত বড় একটা গণতন্ত্রহীন সরকারকে আমরা উৎখাত করে দেশের গণতন্ত্র এবং মানুষের মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সাম্য এগুলো প্রতিষ্ঠা করার আমাদের যে দীর্ঘদিনের সংগ্রামটা, সেটা কিন্তু খুব মসৃণ ছিল না, সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং জাতি হয়তো ভাবছে যে আমরা পারবো কি পারবো না, কারণ এর আগে অনেকগুলো বড় বড় আন্দোলন ফেল করেছে। কারণ সরকার যেভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছে দেশের সাধারণ মানুষের উপর গত 15 বছর, তো এদেশের সাধারণ মানুষের মধ্যে, ছাত্র এবং যুব সমাজের মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আওয়ামী লীগ যতদিন থাকবে এই দেশটাকে তারা লুটেফুটে খাবে, এই দেশটা তাদের নিজেদের সম্পত্তি হয়ে গেছে। কিন্তু এই 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব বাধার শিকল ভেঙে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের কোনো আন্দোলন পৃথিবীর ইতিহাসে কখনো বৃথা যায় না। অর্থাৎ ছাত্র সমাজের আন্দোলন মানে চূড়ান্ত সাফল্য এবং বিজয়, সেটা আবারও 24-এ প্রমাণ হয়েছে। তা আমরা শুধু এই কথাই বলবো, দেখুন, বাংলাদেশের স্বাধীনতার আগে আমরা যদি পাকিস্তান সরকারের সেই 23 বছরের শাসন আমল দেখি, অর্থাৎ 47 থেকে 71, সেখানে কিন্তু তিনি আইয়ুব ইয়াহিয়া, যাদেরকে আমরা আইয়ুব ইয়াহিয়ার নাম শুনলে আমরা যেরকম ঘৃণা ভরে স্মরণ করি, তিনারা কিন্তু এই 23 বছরে গুলি করে 106 জনকে হত্যা করেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের। কিন্তু আমরা দেখেছি এই 90-এর যখন গণ অভ্যুত্থান হলো স্বাধীনতার পরে, সেখানে 15 থেকে 12 জনকে এই এরশাদ সরকার তার গণ অভ্যুত্থানে হত্যা করেছে, খুনি এরশাদ। আমরা দেখেছি এবারের আন্দোলনটা ছিল সম্পূর্ণ ভিন্ন, হেলিকপ্টার থেকে গুলি করে পাখির মতো মানুষকে মেরে ফেলছে, ক্ষমতা লিপ্সা, তাকে থাকতেই হবে যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায়। সাধারণ মানুষকে তিনি পিপিলিকা মনে করছে, যে যা তা ব্যবহার করছে, যখন যা মন চায় একটা দায়িত্বশীল জায়গা থেকে বেসামাল আচরণ করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে?
কারণ তিনি চিন্তা করেছে যে আমি পরপর 3টা জাতীয় নির্বাচন করে ফেলেছি বিনা ভোটে, সুতরাং এই দেশের মানুষকে আমি শাসন করা আমার জন্য খুব সহজ, আমি যা ইচ্ছা যা বলবো যা চাপিয়ে দিব তারা তাই মেনে নেবে। মানে মেনে নেওয়ার যে সংস্কৃতি সেটা তিনি একটা খুব আন্তরিকভাবে এবং তিনি খুব মানে কনফিডেন্সের সাথে সেটা উপলব্ধি করছে। এবং আমি মনে করি যে এই সরকার মনে করে নাই যে ছাত্রদের আন্দোলনের মুখে সে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে, কিন্তু ছাত্র সমাজ সমস্ত কিছুকে, সমস্ত ভয়কে অভয়কে দেশের সাধারণ মানুষকে নিয়ে যে একটা বিপ্লব ঘটেছে, আমি মনে করব যে এটাকে আপনি বাংলাদেশের এই তরুণ প্রজন্মের একটা মুক্তিযোদ্ধার চেয়ে কোনো অংশে কম না। কারণ মুক্তির যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম, স্বাধীনতার আগেও যুদ্ধের আগে এই 25শে মার্চের আগে কিন্তু আইয়ুব ইয়াহিয়া কখনো হেলিকপ্টারে করে এই দেশের সাধারণ মানুষের উপর গুলি চালায় না, নিশ্চয়ই না, সেটা হয়তো ইতিহাস থেকে আপনারা জানতে পারেন। কিন্তু এই সরকার সব কিছুকে ব্রেক করে দিয়েছে, মানে তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের সাধারণ ছাত্র এবং এই সাধারণ মানুষের সাথে যারা বিপ্লবী আন্দোলনটা করছে। কিন্তু সেই যুদ্ধে আমি মনে করি যে জয়লাভ করেছে আমাদের এই বিপ্লবীদের কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই। আপনারা দেখেছেন যে 1971 সালে মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করার পরে যখন রাজনীতিবিদদের হাতে দেশটা ছেড়ে দিয়েছে, তখন কিন্তু পরে আবার দেশের আস্তে আস্তে গণতন্ত্রহীনতার সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি সেই জায়গাগুলোতে কিন্তু এসেছে। আবার 90-এর স্বৈরাচার অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন যে রাজনৈতিক দলগুলো বা যারা বিপ্লবটা করেছে প্রকৃত অর্থে তারা মনে করেছে যে আমাদের কাজ তো শেষ, এখন রাজনীতিবিদরাই দেশ চালাবে। এই যে একটা মানে তরুণ প্রজন্মের একটা চাওয়া, যে একটা বিশ্বাস সিনিয়রদের উপর, তো এজন্য আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা শুধু এটাই বলবো যে বাংলাদেশটাকে যদি সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়া যায়, বিচারহীনতা সংস্কৃতি যদি প্রতিষ্ঠা করা যায়, সাম্যের বাংলাদেশ গড়া যায়, তো সেই সব জায়গা থেকে যারা এই আন্দোলনটা করেছে বিপ্লবীদেরকে, দেশপ্রেমিকদেরকে এদেশের দায়িত্ব নিতে হবে। এটা একদিকে যেমন আমাদের চাওয়া, অপরদিকে আপনি যদি দেখেন এই যে বাংলাদেশের এত বড় আন্দোলন ফেল হয়ে এই আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকার যেহেতু পালিয়ে গেছে, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে সারা দেশের মানুষ আমাদেরকে সাপোর্ট দিয়েছে। কেন সাপোর্ট দিয়েছে? মানুষ আমাদের সততা এবং আত্মবিশ্বাস এবং প্রজ্ঞা দেখে বিমুগ্ধ হয়েছে যে না, এদের কাছে আমাদের এই বাংলাদেশটা নিরাপদ। তো মানুষের এই দায়িত্বটা নিয়ে আমরা স্বৈরাচারকে হটিয়ে আমরা যদি বাংলাদেশে আবার কখনো যদি কোনো স্বৈরাচারের কাছে আমরা এই দেশটাকে দিয়ে দিই, তাহলে আমি তো বলবো আমার যেই ধরেন পত্রপত্রিকা বা আমরা দেখছি হয়তো 480 বা 500 জন নিহতের খবর, আমি বলবো এই সংখ্যা 1000-এর উপরে যাবে যদি সঠিক হিসাবটা করা হয়। তো যাদেরকে হত্যা করা হয়েছে আজকে দেখেন 5000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে, মানে তারা হচ্ছে সিরিয়াস ইনজুরি। কারো সম্রাট, আমি আপনার কাছে ঠিক এই জায়গাতে আসবো যে অর্জন ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা অর্জন যে বিশাল অর্জন আপনারা করেছেন সেটি কতটুকু আমরা ধরে রাখতে পারবো, সেই জায়গাটা তো অবশ্যই আসবো। আরিফুল ইসলাম আদিব, যুদ্ধ তো সবাই করে, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে, কারো অংশই নিশ্চয়ই কম না। মুক্তিযুদ্ধেও কেউ সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে, কেউ পিছন থেকে বুদ্ধি দিয়ে লেখালেখি করে সাহস জুগিয়ে গান গেয়ে নানানভাবে, কারোর অবদানই নিশ্চয়ই কম নাই। ঠিক আপনি সেরকম একটি মুখ্য ভূমিকায় ছিলেন, আপনি লিয়াজু কমিটির সদস্য হিসেবে গণমাধ্যমে নানান ধরনের তাদের খবরাখবর বিভিন্নভাবে প্রচার করেছেন, উৎসাহিত করেছেন। সেই জায়গা থেকে এই আন্দোলন পরবর্তী অবস্থায় এসে আপনার কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছি আমরা, এবং অবশ্যই অনুভূতি যদি বলেন, প্রথমেই আমি এই ছাত্র নাগরিক অভ্যুত্থানে গত 21 দিনের যে জীবন দিয়ে লড়াই করেছে যারা, যদিও গণমাধ্যমের তথ্যমতে মাত্র 458 জন হলেও আমার নিজের যেটা অভিজ্ঞতা, আমি 18 তারিখ যে পুরো ঢাকা কিছু কিছু জায়গায় বেশ কয়েকটি হসপিটালে গিয়েছিলাম, সেখানে যেটি আমি দেখেছি যে হসপিটালে মৃত ডেড বডি আসছে এবং সেটা হচ্ছে রেজিস্টার তথ্য, মানে তারা রেজিস্টার করতেছে না, মানে তথ্য সংগ্রহ করতেছে না। এর কারণটা হচ্ছে যে তাদেরকে প্রশাসন থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে এ ধরনের রেজিস্ট্রেশন আপনারা করবেন না, মানে মৃত যে লাশগুলো গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে হসপিটালগুলোতে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে যে সিসিটিভির ফুটেজ আছে, সেই সিসিটিভির ফুটেজগুলো তারা হচ্ছে গায়েব করে দিয়েছে। ফলে এই যে একটি ছাত্র নাগরিক অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের যারা মৃত্যুবরণ করছে তাদেরকে অবশ্যই আমি সম্মানের সাথে স্মরণ করি। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকের অবদানের বিষয় আপনার কথাটা বলছেন, সেটি আমি বলবো যে পুরো আন্দোলনে যারা জীবন দিয়েছে এদের সাথে কোনো তুলনা হয় না। আমি মাঠে 18 জুলাই যেদিন মিরপুরে মানে মিরপুর উত্তরা এবং শনির আখড়া যে ছাত্রদের যে প্রতিরোধ ছাত্র জনতার,
তো মিরপুরে আমি যেটি চোখের সামনে দেখলাম যে একটি শিক্ষার্থী তার স্প্লিন্টারের মানে তার ওই যে ছোড়াগুলির বেশ কয়েকটি হাতে এবং গায়ে লেগেছে। তো তিনি হসপিটালেও গিয়ে জাস্ট কোনোরকম একটু মেডিসিন জাস্ট একটু দিয়ে সে কিন্তু আবার রাজপথে এসে এবং আবার স্লোগান দিচ্ছে। ফলে এই যে গুলি খাওয়ার পরেও অনেকের যে রাজপথে থাকা, মানে এই যে একটা স্পিড, অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে স্পিড, এবং যারা মাঠে থেকে কাজ করছে এদের একটি যে সাহস, মানে এটার সাথে আসলে বাহিরে যারা মানে মাঠের বাইরে থেকে অনেকেই অনেক ভূমিকা রাখছে, সেটার তুলনা হয় না। মানে এটা হচ্ছে মাঠের যারা সৈনিক, মানে যুদ্ধের মানে যোদ্ধা। সম্মুখ যোদ্ধার যারা, এরা হচ্ছেন আমাদের একেবারে জাতীয়, মানে বলা চলে যে প্রথম প্রায়োরিটি, মানে এরা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যার পিছন থেকে কাজ করেছি, প্রথমত হচ্ছে যে কোনো একটা আন্দোলন হলে আপনি জানেন যে সরকার যেটা করে যে যতগুলো গণমাধ্যম আছে সেগুলো হচ্ছে চেপে ধরে, নিউজ কিল করা নিউজ কিল করে। 18 তারিখ 8:45 তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? যে কারণ তখন থেকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাহিরে হয়ে যায়, চলে যাচ্ছে। এবং তখন কিন্তু একমাত্র মানে প্রিন্ট পত্রিকা তো হচ্ছে আপনার একদিন পরে নিউজটা বের হয়। টেলিভিশনগুলোতে স্পষ্টভাবে হচ্ছে তারা একেবারে ফোন দিয়ে বন্ধ করে দিয়েছে যে কোনো ধরনের আন্দোলনে নিউজ যায় না। 18 তারিখ আচ্ছা, আমি এই জায়গাটা একটু প্রশ্ন করি। জি। অবশ্যই সরকারের পক্ষ থেকে এক ধরনের নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণটা কিভাবে বলা যায়, স্বৈরাচারী নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। টেলিভিশনগুলোতে একেবারে বিটিভির সংবাদ যেভাবে প্রচার হয় সেভাবে প্রচার হচ্ছিল এবং সরকারের প্রেস লিস্টগুলো প্রচার হচ্ছিল। এবং আমরা প্রথম থেকে দেখেছি হাসপাতালগুলোর কোনো চিত্র নেই, নিহতের কোনো সংখ্যা নেই, পরিসংখ্যান নেই। শুধু অনলাইন পত্রিকাগুলোতে দু একটা যা আমরা পাচ্ছিলাম, যেমন স্পষ্টভাবে বলতে হয় যে মানব জমিন অন্যতম ভূমিকা পালন করেছে, তারপর আরও অন্য কয়েকটা পত্রিকা ভূমিকা পালন করেছে, সমকাল কিংবা প্রথম আলো। আপনারা যখন টেলিভিশনে নিউজগুলো দিচ্ছিলেন, প্রোভাইড করছিলেন, এমন টেলিভিশন তো ইলেকট্রনিক গণমাধ্যম তো ছিল যে সরকারের প্রেস লিস্টটা প্রচার করছে, ইভেন সেলফ সেন্সরশিপের মধ্যে একটা বিষয় আছে যে সরকার বলুক আর না বলুক আমরা এগুলো দেবো না, এমনটা কি দেখা গেছে? জি, আমি এভাবে বলবো, বিশেষ করে 18 জুলাই রাতে যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, তো স্বাভাবিকভাবে আমাদের একটা বড় স্পেস ছিল ইন্টারনেটের মাধ্যমে। আপনি জানেন দুনিয়া জুড়ে যে কোনো আন্দোলন, বিক্ষোভ, গণবিক্ষোভগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে। তো 18 তারিখ রাত 9টার পর থেকে মানে আমাদের যারা সমন্বয়ক ছিল তাদের অনেকে তুলে নিত এবং অনেকে হচ্ছে ভয়ভীতি, এবং ইন্টারনেট না থাকার ফলে যেটা হচ্ছে তাকে হচ্ছে অফলাইনে যোগাযোগ করা লাগতো। তো এটা আবার করতো কি, সরকার ধরেন ডিটেক্ট করতো যে কে কার সাথে কথা বলছে, কি মাধ্যমে কথা বলছে, এবং সমন্বয়করা বলা চলে যে তখন একজন আরেকজনের সাথে ন্যূনতম কথা বলতে পারতো না। এবং আমাদের যারা মাঠের ছিল যে নুসরাত, ওরা আরও ভালো এই বিষয়টা বলতে পারবে যে এই সময় ওরা কিভাবে মানে স্তর বাই স্তর সাজিয়ে, যে প্রথম দিকে এরা প্রথমে যেভাবে হোক বক্তব্যটা মিডিয়ায় দেওয়ার চেষ্টা করেছে, বাকিরা একটু তাদের মতন করে নিরাপত্তা নিশ্চিত করেছে, আবার এদেরকে যখন তুলে নিয়ে গেছে তার পরের স্তর আবার আসছে। তো 18 তারিখে নিয়ন্ত্রণটা বেশি হওয়ার পরে 19 তারিখ হচ্ছে পুরো দিন আপনার যেটা হয়েছে আর কি, বলা চলে 17-18 দুদিন পিক টাইমে ছিল আন্দোলনটা। 18 তারিখে প্রায় 50-এর ঊর্ধ্ব যে মানে আপনার মেরে ফেলেছে। মারার পরে 19 তারিখ থেকে হচ্ছে পুরো ব্ল্যাক আউট, মানে মিডিয়া ব্ল্যাক আউট। খুব ভোরে হচ্ছে সমন্বয়ক তাদের একজন যে প্রধান নাহিদ, ওর সাথে আমার কথা হচ্ছিল যে আমাদের যে কর্মসূচিটা যে দিবে, এখন প্রিন্টে তো একদিন পরে যাবে, কিন্তু 19 তারিখ সকাল শুক্রবার, ওই সময় আমার মানে কর্মসূচিটা কি মানে মানুষ তো জানতে পারতেছে না। তখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নামাজের পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য গায়বানা জানাজা এবং শোক মিছিল। এই তথ্যটা আমি নিজে এবং হচ্ছে নাহিদ সহ অনেকগুলো গণমাধ্যম এবং টেলিভিশনের একেবারে সিও লেভেল থেকে শুরু করে জানানো হয়েছে যে ন্যূনতম একটা স্ক্রোল, মানে নিউজ লাগবে না আমার, জাস্ট নিচে একটা টিকার যাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গায়বানা জানাজা পরবর্তী নামাজ। সেই জিনিসটি একটি গণমাধ্যমও হচ্ছে সাহস করেনি। ইলেকট্রনিক গণমাধ্যম মানে প্রিন্টের তো তখন অনলাইন বন্ধ, যে প্রিন্টের তার অপশন নাই, আর প্রিন্টে দিলেও সেটা একদিন পরে, কিন্তু আন্দোলন তো তখন ঘন্টার পরে ঘন্টা হচ্ছে মোড় এবং হচ্ছে ডাইমেনশন এবং হচ্ছে চেঞ্জ হচ্ছে, এটা করেনি। তখন আমরা আমরা এটা দ্রুত আন্তর্জাতিক মিডিয়াগুলোর যারা এখানে বাংলাদেশের হ্যাঁ, কারণ কাজগুলো তো আমরা করছিলাম ভেতর থেকে। আমাদের উপরে একটা এরকম একটা ইয়ে ছিল যে
ইটস নট অ্যাবাউট সিনিয়রিটি, কিন্তু যারা সামনে থেকে কাজ করছে কোনো কারণে তাদের কিছু হয়ে গেলে তারপরে যারা আছে তারা ইমিডিয়েট স্টেক হোল্ড করবে আন্দোলনের ক্ষেত্রে। তো 19 তারিখ থেকেই তো নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না আমরা। আমাদের কাছে যখন ইন্টারনেট অফ হয়ে গেল তখন কিন্তু আপনাদের মনে থাকবে শুধু ইন্টারনেট অফ হয়নি, মোবাইল সিমের যে নেটওয়ার্ক সেটা অফ না হলেও এতটা কমাই দেওয়া হয়েছিল যে কল ড্রপ হতো। হ্যাঁ, রাস্তায় রাস্তায় জ্যামার ঘুরতো তখন, বিশেষত মিরপুর এরিয়া, শনি রাখরা, উত্তর, এগুলোতে তো জ্যামার বসানোই ছিল। তো তখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করা, কারণ আমরা তার আগে বিশেষত ভার্সিটিতে তো মানে ঢাকা ইউনিভার্সিটিতে 17 তারিখ পর্যন্ত আন্দোলন হয়েছে শাহবাগ কেন্দ্রিক। যখন আমাদেরকে হল ছাড়তে বাধ্য করা হলো এক একজন এক এক জায়গায়, আর ওই মুহূর্তে চারিদিকে পুলিশ এবং সন্ত্রাসীদের যে তাণ্ডব, যে ভয়ের আবহের মধ্যে আমরা বের হয়েছি, আমরা আসলে কল্পনা করতে পারছিলাম না যে আমরা যে কোথায় যাচ্ছে এই খবরটা কাউকে দিয়ে যাব। তো ইনস্ট্যান্ট আমরা যখনই আবার যোগাযোগ করার ট্রাই করলাম ঠিক তখনই এসে ইন্টারনেটটা অফ করে দিল এবং মোবাইল ডাটা কমায় দিল। মানে আই ওয়াজ সো সারপ্রাইজড ওরা কিভাবে এত বেশি ট্র্যাক করতেছিল পুরো জিনিসটা। ঠিক যখন যেটা করা দরকার ওরা তখন ঠিক সেটাই করেছে। যদি ছাত্র জনতা আদা জল খেয়ে না উঠে পড়ে লাগতো এবার, তাহলে মানে আরো বড় গণহত্যা আমরা দেখতে পেতাম। আমরা তখন যোগাযোগ করতাম বাই ফোন, এবং এটা আমরা জানতাম মাধ্যম ছিল না আসলে, আমরা জানতাম যে এটা আমাদের জন্য থ্রেট হিসেবে দাঁড়াবে। ওই জায়গাটা আমি একটু শুনতে চাই, আমার খুব আগ্রহ, যেহেতু আমি সংবাদকর্মী। ইলেকট্রনিক মিডিয়া তো প্রচার করলো না, আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো ছিল ডয়েচে ভেলে বা বিবিসি, আল জাজিরা, এরা কি সর্বাত্মক সহযোগিতা করলো নাকি সেখানেও ঘাটতি ছিল? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে বিশেষত 21 তারিখ আমি ব্যক্তিগতভাবে এমন কোনো ইলেকট্রনিক মিডিয়া নাই দেশি এবং আন্তর্জাতিক যেখানে আমরা রিচ করা ট্রাই করিনি। প্রত্যেকটা জায়গাতে আমরা গিয়েছি এবং চেষ্টা করেছি যে আমাদের খবরটা অন্তত প্রচার হোক। দেশে প্রচার নাও যদি হয়, প্রবাসী বাঙালিরা যেন, বাংলাদেশিরা যেন এটা জানতে পারে, খবরটা যাক মিডিয়াতে, কোথাও না কোথাও ঘোষণাটা থাক। দেশের মিডিয়া আমি বলবো ওই সময় আমরা কারোর কাছ থেকে সাহায্য পাইনি। 21 তারিখ একটা ইলেকট্রনিক মিডিয়াও তৈরি ছিল না আমাদের খবর প্রকাশের জন্য। 19 তারিখ থেকে মানে একেবারে পুরো থেকে, 21 তারিখে আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি, যেহেতু ওই দিন আমি নিজে চেষ্টা করতেছিলাম। আন্তর্জাতিকের মধ্যে বিবিসি আর ডয়েচে ভেল, আরো কয়েকটা আছে, আমি বাকিগুলোর নাম নিতে চাচ্ছি না, আল জাজিরাও ছিল। এরা কয়েকজন দায়িত্ব নেয় যে আমরা খবরটা প্রকাশ করব, কিন্তু যেহেতু তারা মানে আন্তর্জাতিক মিডিয়া, ওদের পর্যন্ত খবর পৌঁছানোটা আমাদের জন্য কঠিন ছিল। আমরা না ইমেল করতে পারতেছিলাম, আমরা না সরাসরি হার্ড কপি দিতে পারছিলাম। ধরেন আপনি কিভাবে বার্তাটা দিবেন, আমরা যে বার্তাটা দিব কিভাবে দিব, বন্ধ ছিল নাকি না ওভার ফোন আমরা যদি বার্তাটা মোবাইল করে কালেক্ট ডিসক্লোজ হচ্ছে, হ্যাঁ এটা তো, কারণ আমরা অলরেডি ফিল করতেছিলাম যে আমরা ট্র্যাক হইতাছি, আমাদের কাছে কোনো উপায় ছিল না ট্র্যাক হওয়া ছাড়া। ওই সময় হাত পা বাঁধা। আমরা মানে বিশ্বাস করবে না, একটা একটা লাইন টেক্সট করে করে, মানে ফোন মেসেজ করে করে আমরা নিউজগুলো পাঠানোর চেষ্টা করেছি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সেখানেও বেশি সফলতা অর্জন করিনি। তারপরে নেত্র নিউজের মাধ্যমে আমাদের 9 দফা দাবিটা সামনে আনানো যায় প্রথমবারের মতো। আর আমরা আসলে ওই সময় প্রিন্ট মিডিয়ার কাছেই ভরসা করছিলাম, এবং এটার জন্যই বলা চলে যে আপনার এই জায়গাটার থেকে গতকালকে যেটা যে উঠিয়ে নিয়েছিল 19 তারিখ, আপনার হচ্ছে 18 তারিখ নিয়ন্ত্রণের পর 19 তারিখ থেকে আমরা চেষ্টা করছিলাম আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, নাহিদ তখন ওই যে ও যেটা বলছিল নুসরাত, যে বিচ্ছিন্ন হয়ে গেছিল, নাহিদের সাথে যোগাযোগ করতে পারছিল না, মানে ওভারঅল সবার সাথে, তখন সামহাউ ওর সাথে আমার ওই দিন সারাদিনই কানেক্টেড ছিলাম, এবং ও জাস্ট মেসেজটা মানে পাস করতো, আর আমরা যেটা করতাম যে এটা মিডিয়া যেভাবে করতে, সেই জায়গার থেকে আমরা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, আমি স্পেসিফিক সবগুলোকে 4-5টা যারা আছে এখানে তাদেরকে ফোন দিয়ে এই মেসেজটা কনভে করার চেষ্টা করতাম, এবং অন্য অন্য জায়গায় যে মৃত্যুগুলো হতো ওগুলোরও কিছু তথ্য। তো এরপরে যেটা হলো যে ওরা দেখলো যে আন্তর্জাতিক গণমাধ্যমে যখন আমাদের ভয়েসগুলো যাচ্ছে, তখন 19 তারিখ সন্ধ্যার পর থেকেই মূলত মানে এটাকে প্রথম ওয়েভ, যেটা আর কি গণঅভ্যুত্থানের প্রথম ওয়েভের মোমেন্টাম 3 দিন ছিল, 17, 18, 19 3 দিন খুব গণপ্রতিরোধটা ছিল।
সেই 19 তারিখের লাস্ট মোমেন্টের সময় যেটা ওরা করলো কি, আন্তর্জাতিক গণমাধ্যমে যেহেতু ভয়েসটা যাচ্ছে কিছুটা, তখন হচ্ছে ওরা একটা আমাদের এখানে যে ইয়া ছিল সমন্বয় কয়েকজনকে প্রেশার করতেছিল যে কোনোভাবে যেন বক্তব্য না দেয় এবং আন্দোলনটা কর্মসূচি স্থগিত, মানে তখন টিভিতে স্কুল যাইতে যত ধরনের প্রেসার ছিল সবই করা যায়, কিন্তু 19 তারিখে ওকে তুলে নিয়ে যায় যখন দেখছে যে ওর সাথে আমাদের একটা কন্টাক্টের মাধ্যমে ভয়েসটা যাচ্ছে, এবং 19 তারিখে ওর থেকে প্রশাসনে বলা হয় যে আন্দোলন স্থগিত, মানে সরকার দাবি মেনে নিবে। প্রচুর মিথ্যা খবর দেওয়া হ্যাঁ হয়েছে, নিয়েছে, অনেক মিথ্যা ঘোষণা যে একে একে ইলেকট্রনিক আন্দোলন মিডিয়াতে প্রত্যাহার হচ্ছে, গেছে, কোনো কর্মসূচি যেগুলো নাই, কেউ বলেন। কর্মসূচি নাই, এটার দিছে। তারপরে 19 তারিখ যেটা হলো, ওকে তুলে নিল রাত 1:15টার দিকে, ঠিক রাত 1:15টার 45 মিনিট আগেও কথা হয়েছে। আমরা বুঝতে পারছি নানান ধরনের প্রতিকূলতা ছিল। আমরা একটা যেহেতু সময় কম, আরো অন্য বিষয়ে যাব না, এই আরিফ আমরা আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি পরে। দর্শক, নিউটন টাটা 21 রাতে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমরা নিশ্চয়ই আমাদের অনেক অজানা বিষয় এবং সামনের দিনগুলোর বিষয়ে তাদের কাছ থেকে শুনবো, যারা আমাদের ছাত্র আন্দোলনের নায়কেরা রয়েছেন। ততক্ষণ আপনারা সঙ্গেই থাকুন, ফিরছি খুব শিগগির। আমন্ত্রণ আরও একবার নিটোল টাটা 21 রাতে। আমরা কথা বলছি ছাত্র গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নায়কদের সঙ্গে। আমি নুসরাতের কাছে আসবো, তার আগে আমি একটু ইসমাইল সম্রাট আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে আমাদের অর্জনগুলো কীভাবে করতে হবে সেই বিষয়ে আপনি বলছিলেন। আমি যদি সরাসরি বলি যে বিপ্লব আপনারা ঘটিয়েছেন, অনেকেই বিপ্লব বলছেন নিঃসন্দেহে, সেই বিপ্লব বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না, অথবা সামনের যে দিনগুলো আপনাদের রয়েছে আপনারা কী ধরনের কাজ করতে চান? আপনাদের দায়িত্ব তো নিশ্চয়ই আরও বেড়ে গেছে, একটা সফল অভ্যুত্থানের পরে দায়িত্ব নিঃসন্দেহে বেড়ে যায়। সেই জায়গা থেকে আপনারা কি করতে চাইছেন এবং ওই সন্দেহের জায়গাটি আছে কি না? আমি তো বলবো যে শতভাগ সন্দেহের জায়গাটা আছে, কারণ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কথাটা কিন্তু মানে শুধু বইয়ের কথা না, এটা বাস্তবিক অর্থে বারবার প্রমাণিত। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে বিপ্লবটা হয়েছে সবাই সম্মিলিতভাবে, সেটাকে আমরা যদি সবাই সম্মিলিতভাবে ধরে না রাখি তাহলে সেটাকে হায়না বা শকুন ছিনিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। আমি বলবো বাংলাদেশ না, পুরো মানে ভারতীয় উপমহাদেশটাই, পৃথিবীর কথা বলতে হ্যাঁ পৃথিবীরও এরকম। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা যদি এখন বলি যে আমাদের বিপ্লব তো হয়ে গেছে, আমরা দেশটাকে স্বাধীন করে ফেলছি, দ্বিতীয়বার আমরা যুদ্ধ করেছি, স্বৈরাচার হাসিনাকে হটিয়ে দিয়েছি, আমাদের এখন কাজ শেষ, আমরা এখন নিজেদের মতো করে থাকলে হবে। কিন্তু না, আমি বলবো যে আমাদের কাজ এখন পর্যন্ত শেষ হয় না। যতদিন পর্যন্ত বাংলাদেশ প্রতিটা সেক্টর, মানে আপনার একদম ইউনিয়ন পরিষদের ধরেন এই ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয়ের সর্বোচ্চ জায়গা পর্যন্ত মন্ত্রণালয়ের, যদি পুরোপুরিভাবে একটা বৈষম্যবিহীন বাংলাদেশ যদি গঠন না করা যায়, বৈষম্যহীন, যদি একদলীয়করণ থেকে বের করে বাংলাদেশকে না আনা যায়, যদি পরিবারতন্ত্র থেকে বের করে না আনা যায় বাংলাদেশ থেকে, যদি বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে আমার চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসী, মাচেল পাওয়ারের ব্যবহার, আমার কালো টাকার মালিক হতে হবে, নির্বাচন মানে হচ্ছে অস্ত্রের জনজনানি, মানে যে 1000 কোটি টাকার মালিক থাকবে সেই এমপি হবে। তো এই যে একটা ভ্রান্ত ধারণাগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের মাইন্ড সেট আপ হয়ে গেছে। মানে আমরা দেখেছি যে স্বাধীনতার পরে যে কয়েকটা ইলেকশন হয়েছে কিন্তু সেম হয়েছে। তা আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্ম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা বিশ্বাস করি যে এই মহান দায়িত্ব দিয়েছি, তিনি শতভাগ সেটা পালন করবে এবং তিনি এমন কিছু কাজ করে যাবে যার ফলশ্রুতিতে আগামীতে যে কোনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার এরকম স্বৈরাচার হাসিনার মতো এরকম অ্যারোগেন্ট হওয়ার দুঃসাহস আমি মনে করি যে দেখবে না, সেই পথ বন্ধ হয়ে যাবে। আবারও যদি কোনো অশুভ শক্তি ঠিক একই ধরনের পায়তারা করে, সেক্ষেত্রে কি আপনারা কোন কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ? আমরা বলবো, দেখেন আমাদের এই বিপ্লবীরা যেহেতু এই তরুণ প্রজন্মের ব্লাডে যেহেতু একবার বিপ্লবটা ঢুকে গেছে, এই যে দেখুন আগে আমরা দেখতাম যে আমাদের বাংলাদেশের আপনি 52 সালে যদি বলেন, সেখানে মানে 52 থেকে আপনি 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত মানে নারীদের খুব একটা অংশগ্রহণ ছিল না বাংলাদেশের রাজনীতিতে। 90-এর পরে মানে কিছুটা হয়েছে, তো এরপরে যখন এই সময়ে রাজনীতিতে হয়েছে, কিন্তু মাস মুভমেন্ট মানে বৃহত্তর গণ আন্দোলনে কিন্তু নারী সমাজের ভূমিকা খুব ছিল। কিন্তু এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার সহযোদ্ধা নুসরাত তাবাচ্চুম, তিনি যেই মানে ভূমিকাটা রেখেছে, আমি বলবো যে সারা বাংলাদেশের নারী সমাজ সম্মিলিত হয়ে যে ভূমিকা রাখতো, তিনি সেই ভূমিকাটা রাখছেন। অনেকে তো নামাজে বসে দোয়া করেছে, না না সে 6 জন কাকে রাখল তার মধ্যে তাও আমি বলছি, সেটা আমি বললাম। এই যে মানে চ্যালেঞ্জিং মুহূর্তে
তা আমাদের ভাইদের সাথে আমাদের বোনেরা যখন হাত মিলিয়েছে, আমি বলবো যে কোনো কুচক্রি মহল, কোনো সন্ত্রাসী মহল, কোনো দুঃসাহসকারী যদি বাংলাদেশকে নিয়ে হারিয়ে যেতে চায়, আমরা যদি মাঠে থাকি, ঘরে ঘরে তো আমাদের মা বোনরা আছে, তারা তো আমাদেরকে সাপোর্ট দিবে। তো এই বিশ্বাস, দুইটা জায়গা রাজপথ আর ঘর যদি একসাথে হয়ে যায়, সেই বিপ্লব কখনো কেউ চিনিয়ে নিতে পারে না। আমি আপনার সঙ্গে এই একমত। বিপ্লবে সেটাই জি। হয়েছে। নুসরাত তাবাসসুম, আপনার কাছে আমার প্রশ্ন যে এখন তো আপনাদের চাওয়া মতে মোটামুটি অনেকখানি পূরণ হয়েছে সরকার গঠনের দিক থেকে। এই সরকার কতটুকু কাজ করতে পারবে আর সরকারের উপরেই সব কিছু নির্ভর করছে কিনা, এখন আপনাদের পরবর্তী দায়িত্বটি কি, আপনারা কি মনে করছেন? যেহেতু আমি বলছিলাম যে দায়িত্ব নিশ্চয়ই আরও বেড়ে গেল, তাই না? ব্যর্থ হলে তো কখন আর কেউ আশা করে না, যেহেতু সফল হয়েছেন, পরবর্তী সফলতার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কি ভাবনা কাজ করছে এই মুহূর্তে? চাওয়ার তো শেষ নাই, বাংলাদেশকে নিয়ে কত কিছুই চাওয়ার আছে বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ দীর্ঘ একটা সময় পর্যন্ত গণতন্ত্রের চর্চা করতে পারেনি এবং গণতন্ত্রের চর্চা কি হয় সেটা দেখতেও পারেনি। বাংলাদেশের মানুষ সরকার মহল মানেই জুজুর ভয়, রাজা, হ্যাঁ রাজা মহারাজা, এই জিনিসটা আপনি দেখেন যে ট্রাফিক পুলিশরা চাইলেই চালান কেটে দিতে পারতো, চাইলেই লাইসেন্স আটকায় রেখে ঘুষ নিতে পারত। এই সামান্য মানে একদম লোকাল পর্যায়ের যারা আছে তারা যদি, তারাও তো নাগরিক, তারাও ভোট দেয়। একটা 15 বছরের বাচ্চা, সে হয়তো এখনো এনআইডি কার্ড পায়নি, কিন্তু সে তো হবু নাগরিক, সে কিন্তু চাইলেই তার ভাবটা প্রকাশ করতে পারতেছে না। আমরা যারা এনআইডি কার্ডধারী, আমরাও কিন্তু চাইলেই ভোটটা দিতে পারছি না। ভোট দিতে গিয়ে শুনতে হচ্ছে বাড়ি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। বাংলাদেশের মানুষ শেষ কবে গণতন্ত্রের স্বাদ পেয়েছিল তারা ভুলে গেছে, তাদের স্মৃতি থেকে মুছে গেছে। আমরা এখন চাই বাংলাদেশের মানুষকে আসল গণতন্ত্রের চর্চাটা কি সেটা তারা বুঝুক এবং সেই চর্চাটা তারা শুরু করুক। এই বিপ্লব, এই জুলাইয়ের এই বিপ্লব মানুষকে প্রশ্ন করাটা শিখাইছে। এই সরকার কালকে যদি উল্টাপাল্টা কিছু করে, জনগণের আশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারে কে আছে, কারা আছে দেখবেন। আমার দৃঢ় বিশ্বাস, যদি আর কখনো বাংলাদেশের বুকে কোনো সরকার, কোনো গোষ্ঠী বাংলাদেশের মানুষকে নিয়ে খেলতে চায়, তারা যেই হোক না কেন, বাংলাদেশের মানুষ এবার আর আগের মতো চুপ করে বসে থাকবে না। বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকবে না, কিন্তু আপনারা তো নেতৃত্বে ছিলেন, আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা যে কিভাবে সরকারকে সহযোগিতা করবেন? না, আমরা বাংলাদেশের মানুষ থেকে আরো এক ধাপ এগিয়ে চিন্তা করতে চাই। হ্যাঁ, এই মানে আমাদের অভিবাদন সবসময় আপনাদের প্রতি থাকবে এবং আশাটাও যেহেতু বেড়ে গেছে, সেহেতু সরকার তো তার দৈনন্দিন কাজ করে, যে অনেক ধরনের সমস্যামূলক কাজ রয়েছে, কিন্তু ছাত্র আন্দোলন যেমন আমরা শুনতে পাচ্ছি যে একটা রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারে আপনাদের নেতৃত্বে, এগুলো বিভিন্ন কর্নার থেকে শোনা যাচ্ছে। এরকম কোনো পরিকল্পনা, রাজনৈতিক শক্তি গড়ে উঠতেই পারে, কিন্তু কাজের জায়গাটিতে আপনারা কি ধরনের ভূমিকা রাখবেন সরকারকে সহযোগিতা ক্ষেত্রে? বাংলাদেশের মানুষ যদি চাই যে ছাত্র আন্দোলনের সকলের ভূমিকাই সমান, কিন্তু তারপরেও যারা সামনে ছিল তারা ভবিষ্যতেও সামনে থাক, তাহলে অবশ্যই তারা সামনে থাকবে। দেশের আমরা এই কথাটা বারবার বলে আসছে যে ক্ষমতা এবার জনতার হাতে আসবে। জনতা যদি চাই আমরা সামনে থেকে কাজ করব, তাহলে আমরা অবশ্যই কাজ করব। আর বাকি থাকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারটা। ওই যে বললাম, বাংলাদেশের মানুষ কখনো গণতন্ত্রের চর্চা মানে সেভাবে কখনো তারা পায়নি, কবে দেখছে ভুলে গেছে। না, সেক্ষেত্রে কি আপনাদের কোনো প্ল্যানিং আছে হ্যাঁ, কিনা? সেটাই বলছি যে যেহেতু এখন কোনো কাঠামো দাঁড় করাবেন কিনা, কোনো ছক আছে কিনা? গণতন্ত্রের চর্চা যেহেতু শুরু হয়েছে, তো অবশ্যই রাজনীতি আমাদের গণতন্ত্রের অংশ। আমি চাইলেই রাজনীতি করতে পারি, আমি চাইলেই নিজের নামে নতুন দল করতে পারি, আপনি চাইলেও করতে পারেন, আরিফ ভাই চাইলেও করতে পারে। রাজনীতি করা, রাজনৈতিক দল গঠন করা, সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে রাজনৈতিক দল আসতে পারে, আবার নাও আসতে পারে, যদি মনে হয় যে প্রয়োজন ফুরিয়েছে। আমরা আপাতত কাজের ক্ষেত্রে ফোকাস করছি। বর্তমানে আমাদের প্রধান টার্গেট থাকবে যে আমাদের যে দাবিগুলো ছিল, 9 দফা দাবি এবং আরও কিছু দাবি দেওয়া, যেগুলা আমরা দেশবাসীর কাছে আহ্বান করার মাধ্যমে সংগ্রহ করেছি। আমরা হলে, ডিপার্টমেন্টে, ক্যাম্পাসে আহ্বান জানিয়েছি, আপনারা কি কি চান, কি কি সংস্কার চান আমাদের জানান। আমরা এই দাবিগুলো আমরা এখন ক্যাবিনেটে পেশ করতে চাই। আমরা চাই, যেহেতু এই সরকার, এই বিপ্লব ছাত্রদের হাত ধরে এসেছে, তো এই বিপ্লব কোথায় যাবে, ছাত্রদের বলাটা ভুল হলো, আই এম সরি, ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, তাই এটার ফল কোন দিকে যাবে সেটাও ছাত্র জনতার ডিসিশন নেবে। আমরা চেষ্টা করব সরকারের কাছে
আর্জি জানাতে এবং একই সঙ্গে চাপেও রাখতে যেন তারা সবার আগে জনগণের স্বার্থ দেখে। জনগণ যে সংস্কারগুলো চাচ্ছে সবার আগে যেন সেগুলো হয়। আগে জনগণের স্বার্থ দেখা হবে, অল কান্ট্রি ওয়াইড রিফর্মেশন হবে, তারপর আমরা ভেবে দেখব কি করা যায় কি করা যায়। আপনার কাছে আসছি, আমাদের সময় প্রায় শেষ। আমি তার আগে আরিফুল ইসলাম আদিব, অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনার বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করতে গিয়ে। আপনি বারবার বলছেন যে এটা আপনার উদারতা নিঃসন্দেহের, আর এটাও অনস্বীকার্য যে তাদের ভূমিকা আরও অনেক বেশি। তারপরেও পিছন থেকে যে সাহসী ভূমিকাটা আপনার মতো মানুষেরা রেখেছেন, সেই জায়গা থেকে বর্তমান সরকার যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তার মধ্যে তো দুজন ছাত্র প্রতিনিধিও রয়েছে, তাই না? তো তারা সফলভাবে কাজ করবে এটুকু আমরা প্রত্যাশা করি এবং করে দেখাবে। মাঠে যেহেতু দেখাতে পেরেছে, ভিতরে দেখাতে পারবে এটুকু আমরা জানি। তারপরও একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা তাদের প্রতি যেহেতু তাদের লিয়াজু কমিটিতে আছে, সেই জায়গা থেকে আপনাদের প্ল্যানিংটা কি? এখানে আমাদের এখন যে সবচেয়ে বড় দায়িত্বটা সেটা হচ্ছে যে সারা দেশে আমাদের যারা শহীদ হয়েছেন এবং একই সাথে আপনার শুধুমাত্র প্রথম আলোর দ্বিতীয় ওয়েবের আগে, মানে হচ্ছে আগস্টের আগে, শুধু জুলাইতে আপনার প্রথম আলো ঢাকার 38টা হসপিটালে যে তথ্য নিয়েছে, সেখানে আপনার তারা হসপিটালে ভর্তি পেয়েছে আপনার 10,000 প্লাস, মানে শুধু 31টা হসপিটালে, এবং বাকি 7টা হসপিটাল তথ্য দেয় না। ওই যে আমি বললাম যে তথ্য দেয় না। তো ফলে আমাদের প্রথম যেটা আমরা আমাদের থেকে করব যে ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে যারা প্রথম হচ্ছে দুইটা, একটা হচ্ছে যারা শহীদ হয়েছেন এবং যারা গুরুতর আহত, এদের হচ্ছে পুনর্বাসনটা খুব এবং তাদেরকে হচ্ছে এটা আসলে মৃত্যুর তো আসলে কোনো মানে এটাকে তো কোনোভাবে প্যারামিটার দিয়ে মাপা যায় না, মানে মৃত্যুর মূল্য। তারপরও এদের কে হচ্ছে মানে এইটার একটা হচ্ছে ডকুমেন্টেশন দরকার। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে কয়েক ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, যে হত্যা হইল, এই হত্যার সাথে যারা জড়িত এবং হুকুম থেকে শুরু করে, উপর থেকে শুরু করে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এবং প্রধানমন্ত্রী মানে যাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি শেখ হাসিনা থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, এদেরকে হচ্ছে প্রত্যেককে কিভাবে বিচারের কাঠামোতে আনা যায় সেটা হচ্ছে আমাদের একটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যেসব সামাজিক মানে যেটাকে বলে দ্বিতীয় পর্যায়ে যারা থাকে, ধরুন হসপিটালের যদি যারা সঠিক তথ্য যদি আমাদেরকে না দেয়, অর্থাৎ তারাও যদি এই তথ্য গোপনের সাথে জড়িত থাকে, কারণ অবশ্যই প্রত্যেকটি হসপিটালে আমরা যদি এখন যাই সেখানে কতটি মৃত বডি আসছে এবং কতজন আহত আসছে সেটা তারা জানে। আপনারা এমন কোনো সেল গঠন করবেন কিনা জানেন, আমি জানি না, যে না ওই পরিসংখ্যানটা তো আপনারা এক্স্যাক্টলি নেওয়ার চেষ্টা করছেন, তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু যারা নিখোঁজ হয়েছে এখনো পর্যন্ত, যারা নিখোঁজ, যারা গুমের শিকার হয়েছে, একটা সহজ পন্থা যে আপনারা একটা ঘোষণা দিতে পারেন যারা গুমের শিকার হয়েছেন বা যারা খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যদের, সেই নাম্বারগুলো। এটা আমাদের একেবারে একটি মানে আলাদা একটা হচ্ছে মানে এটাই বেসিক কাজ, যে যারা অপরাধের সাথে সংগঠিত ছিল তাদেরকে একেবারে অপরাধের অনুযায়ী আপনার হচ্ছে ক্যাটাগরিজ করে হচ্ছে তাদেরকে ইয়ে করা, এবং একই সাথে এটা প্রাথমিকভাবে করলে যেটা হবে যে ধরেন সাধারণত আমরা যেটা হয় যে এটাতে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এবং ফলে আরও ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা এক্সাম্পল হিসেবে থাকবে যাতে ভবিষ্যতে কেউ এই রকম ধরনের মানে নৃশংস কাজে, মানবতা বিরোধী কাজে যেন কেউ সাহস না করে। আরেকটি বিষয় জাস্ট একটু বলবো, আপনারা যেহেতু আনুশাদকে যে প্রশ্নটি করছেন যে রাজনৈতিক সংগঠন বা বন্দোবস্তর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে জনগণের চাওয়ার পাশাপাশি যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আছেন, বিভিন্ন পেশাতে আছেন, ইতিমধ্যে অনেকে ধরেন নানা ধরনের আমাদেরকে নিয়ে প্রত্যাশা শুরু করেছে, সেই জায়গা থেকে যদি সম্মিলিতভাবে যদি একটি গণদাবি উঠে, এবং সেটা হচ্ছে এই যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমেই হচ্ছে এটি সময় বলে দিবে এবং সময়ের দাবি। ইসমাইল সম্রাট, স্পেসিফিক্যালি যদি বলেন যে যেহেতু ছাত্র প্রতিনিধি দুজন রয়েছে, তারা তো আপনাদের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে উপদেষ্টা পরিষদে, আমি বারবার জানার চেষ্টা করছি যে তারা তো স্পেসিফিক্যালি মানে খুব নির্দিষ্টভাবে দুটো মন্ত্রণালয় পেয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যে সংস্কারের কথা বারবার আপনারা বলছেন, রাষ্ট্র মেরামতের সংস্কারের কথা বা মেরামতের কথা যেভাবে বলে না কেন, সেই রাষ্ট্রের বিভিন্ন জায়গার সংস্কারের ক্ষেত্রে সরকারের কাছে আপনাদের কোনো প্রস্তাবনা থাকবে না। আমরা জানি, বা সরকারও এখন সরকারে যারা আছেন তারাও জানে যে কী ধরনের সংস্কার করতে হবে, কিন্তু সহযোগিতার জায়গাটি আপনারা কিভাবে ফুলফিল করবেন?
দেখেন, আমরা আমাদের দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানে পরিবারে একজন, দুইজন স্টুডেন্ট, তিনজন আছে, তারা প্রত্যেকেই হচ্ছে আমাদের সমন্বয়ক। তো সুতরাং এই সরকারের কাজ করতে খুব সহজ হবে। তিনি কোনো দলীয় সরকার না। আপনি জানেন দলীয় সরকার হলে একটা সীমাবদ্ধতা থাকতো, কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া। আমি শুধু প্রতিটা সমাজ বলি নাই, গ্রাম বলি না, আমি বলছি প্রতিটা পরিবারে আমাদের সমন্বয়করা আছে। যে শিক্ষার্থী সেই আমাদের সমন্বয়ক। তো সেক্ষেত্রে এই সরকারের সাথে আমাদের, আমি বলবো যে আমরা যেহেতু উনাকে বলেছি যে আমরা উনার নাম প্রস্তাব করেছি, এবং উনি যেহেতু বলেছে যে আমি তরুণ প্রজন্মের সাথে কথা বলে কাজ করব, আমি মনে করি যে বাংলাদেশটাকে যদি আমরা একসাথে আন্তরিক হয়ে যদি গড়তে চাই, খুব বেশি সময় লাগার কথা না। এই মুহূর্তে এই সরকারের হচ্ছে দুইটা চ্যালেঞ্জিং বিষয়। একটা হচ্ছে আইন শৃঙ্খলা স্বাভাবিক করা, অর্থাৎ যে বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘ 15 বছর ধরে চলে আসছে, সেই শিকলটা ভেঙে প্রকৃত অর্থে একটা বিচারের সংস্কৃতি বাংলাদেশে তৈরি করা। সেজন্য আমি বলবো তথাকথিত মানে অর্থাৎ এই সরকার যতদিন থাকবে ততদিন বাংলাদেশে বিচার হবে। আবার দলীয় সরকার আসলে বা কখনো যদি অন্য সরকার আসে, নির্বাচিত সরকার, তখন আবার তারা একই পুনরাবৃত্তি হবে। এই জায়গাগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে এই সরকারের হাত ধরে, এই মানে ইন্টেরিয়র গভর্নমেন্টের হাত ধরে। তারা যদি স্ট্রং সুযোগ তো বারবার আমাদের আসবে না। আমি সেটাই বললাম, এইটাই হচ্ছে আমাদের লাস্ট সুযোগ। তো এই সুযোগকে আমরা ছাত্র জনতা হাতছাড়া করব না, এবং সেই সরকারও আমাদেরকে বলেছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। দ্বিতীয়ত আপনি দেখেন বাংলাদেশে একদিকে হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, অন্যদিকে হচ্ছে কারচুপিপূর্ণ নির্বাচনের সংস্কৃতি। তো এই দুটো জিনিসকে যদি ভাঙা যায়, অর্থাৎ বাংলাদেশের যদি প্রত্যেকটা অপরাধীর মাথায় যদি এটা থাকে, সে যত বড় রাজনীতিবিদ হোক, প্রধানমন্ত্রী হলেও তার ক্ষমতা তো একদিন শেষ হবে, তখন সে যদি বলে যে আমাকে তো ছাত্র জনতার মাঝে বিচারের মুখোমুখি হতে হবে, তখন কিন্তু ভয়ে অপরাধ করবে না। আর নির্বাচনের ব্যাপারটা যদি আমি বলি, বাংলাদেশে দিন শেষে আপনি যদি সুষ্ঠু একটা নির্বাচন দেন, যদি সত্যিকার অর্থে আমি বলছি প্রকৃত অর্থে যদি সুষ্ঠু মানে দলীয় সরকারের বাইরে গিয়ে মানে কোনো পক্ষপাতে নির্দলীয় যদি একটা নির্বাচনের ব্যবস্থা হয়, তো সেখানে আমি প্রার্থী হতে পারি, উনি সবাই প্রার্থী হবে। কিন্তু যখন একটা মানে অস্ত্রের জঞ্জনানি, পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, তখন ভালো মানুষগুলো মানে কাটা পড়ে যায়। এটাই হচ্ছে কথা। তো এই জায়গায় একটা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা, একটা স্বাধীন প্রকৃত অর্থে স্বাধীন একটা আইন মানে আপনার এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা, এই দুটো জিনিস আমি মনে করি যদি ঠিক করে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। তাবাসসুম, সবার একটু আগ্রহ আছে, নিশ্চয়ই আপনি গণমাধ্যমে কথা বলেছেন, এটা দিয়ে আমরা শেষ করবো। তার আগে তারপরে আমরা আরিফের কাছ থেকে একটা মন্তব্য নেব। সেটা হচ্ছে যে যখন ডিবির কথিত হেফাজতে, আমি বলি ডিবির কারাগারে আপনাদেরকে রাখা হয়েছিল, আপনি বলেছেন গণমাধ্যমকে জানানো হয়েছে যে টর্চার করা হয়নি, হয়তো আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু এই সাহসটা আপনি কিভাবে সঞ্চয় করছিলেন? এই যে দৃঢ় প্রতিজ্ঞা, একটা কমিটমেন্টের জায়গা, কিভাবে মানে আপনি কি মানে একবারের জন্য ভয় আষ্টপৃষ্টে জড়িয়ে যাননি? ডিবিতে আমাকে নিয়ে যাওয়া হয় 28 তারিখ ভোর রাতে 4:30টার পরে ওরা আমার বাসায় আসে, 5টার দিকে নিয়ে যায়। এই 28 তারিখ ভোর 5টার আগে এত বেশি মানুষ মারা গেছে, এত বেশি মানুষ আহত হয়েছে, এত বেশি ধ্বংসযজ্ঞ চলেছে, এবং তারা কোনো বহির্শত্রু না, নিজের দেশের মানুষজন। এরপরে আর কি হতে পারে? মানে এই খবর কি আপনারা পাচ্ছিলেন ভিতরে বসে? পাচ্ছিলাম কিছু কিছু, কারণ 28 তারিখ আগে ইন্টারনেট তো কিছু সময়ের জন্য পাওয়া গিয়েছিল। ফোন ব্যবহার করতে দিত ওখানে? না, আমাকে নিয়ে যাওয়ার আগের কথা, আমাকে নিয়ে যাওয়ার আগে। এরপরে আসলে ভয় পাওয়ার আর কি আছে? একবার যখন মানুষ মরতে শিখে যায়, তখন আর কিসের ভয় পেতে পারে? আর সাহসের কথা যদি বলেন, তাহলে সাহস তো আমি রাস্তার মানুষদের দেখে পেয়েছি। আসলে অবশ্যই করতে পারতো। ইনফ্যাক্ট নাহিদ ভাইদের তো ডিজিএফআই যখন নিয়ে যায় প্রথম দফায়, তো আয়না ঘরে রেখেছিল, অবশ্যই নিয়ে যেতে পারতো। আমাকেও ডিজিএফআই এর অফিস হয়ে ঘুরায় নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে, তারপরে ডিবিতে নিয়ে গেছে। আয়নাঘর পর্যন্ত নেয়। আচ্ছা, বাধা থাকলে দেখা যায় না। বিষয় হচ্ছে যে আমাদের উপরে ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার যা হয়েছে, সেটা অবশ্যই সহ্যের বাইরে ছিল। এমন কোন বক্তব্য কি আছে যেগুলো এখনো ডিসক্লোজ হয়নি, মানুষের জানা দরকার, সেটা কি ছোট করে বলবেন আমাদের? অবশ্যই আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের সাফারিং এর গল্প দেশের মানুষের তুলনায় খুব কম। আবু সাইদের পরিবার যা সহ্য করেছে, আমার বাবা মার সন্তান ফিরে এসেছে, অন্তত আমার বাবা মার সন্তান এখানে বসে আছে। তো আমাদের সাফারিং, আমাদের একটা অঙ্গহানি, আমাদের কয়েক ঘন্টার মার, তথ্য যে এখন এই মঞ্চ থেকে মানুষকে জানানো উচিত ওই অভিজ্ঞতাগুলোর আলোকে।
না, ওই অভিজ্ঞতা থেকে আমি শুধু এটা বলবো যে দেশের জনগণ যদি শুনতে চায় কখনো, আমরা অবশ্যই শোনাবো, কিন্তু এই মুহূর্তে দেশের যে অবস্থা তাতে নিজেদের কষ্টের গুণগান করতে আসলে লজ্জা লাগছে। আচ্ছা, আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আমরা শেষ করব আরিফুল ইসলাম নাদিব, পরিকল্পনা কথা জানতে চাচ্ছি সর্বশেষ। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে যেটা দরকার যে এই ফ্যাসিবাদ 15 বছর ধরে আপনার বড় ধরনের 3টা 2009 সালের বিডিআর হত্যা এবং 13 সালের 5ই মে শাপলা চত্বরের যে গণহত্যা এবং এই লাস্ট সর্বশেষ গণহত্যার মাধ্যমে, তো এগুলোর হচ্ছে বিচার আমাদের যারা এখানে ক্যাবিনেটে আছেন তারা এটার বিষয়ে দ্রুত দেখবেন। একই সাথে যে নিপীড়ন করা, মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যে নিপীড়কে প্রতিষ্ঠান মানে করছে, বিশেষ করে র্যাব, ডিজিএফআই এবং হচ্ছে এইগুলো বিষয় হচ্ছে আমাদের যারা আছেন তারা অবশ্যই এটার একটা গুরুত্বপূর্ণ নেবেন। অর্থাৎ মানবাধিকারের লঙ্ঘনের সাথে যারা সরাসরি জড়িত থেকেছে, সেটা সরকারি কিংবা সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, প্রত্যেককে হচ্ছে বিচারের আওতায় হয় না। আরেকটি বিষয় জাস্ট আমি একটু লাস্ট অ্যাড করে দিব, সেটা হচ্ছে যে সম্রাট বলেছিল আমাদের যে নির্বাচনের ক্ষেত্রে যে সুষ্ঠু নির্বাচন হলেও আমরা যেটি দেখে থাকি যে সাধারণত যাদের একটা অর্থের একটা বড় যোগান যারা দিয়ে থাকে কিংবা হচ্ছে আপনার কালো টাকা, ঝনঝনানি অস্ত্র, সেক্ষেত্রে অবশ্যই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটিকে নিরপেক্ষ এবং স্বাধীন শক্তিশালী করা। এবং দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সময় এতদিন শুধু একটা ইস্যু ছিল যে ধরেন কেউ যদি ব্যাংক থেকে দেউলিয়া হয়ে মানে কেউ যদি দেউলিয়া হয় বা হচ্ছে হয়তো নির্বাচন করতে পারে না, সেক্ষেত্রে আমরা এবার একটা নতুন আশা করি আমরা সেটা করব অলরেডি আমাদের আলোচনায়, সেটা হচ্ছে যে যারা ইতিমধ্যে আপনারা এবছর দেখছেন যে আমাদের গত কয়েক বছর ইতিহাস সর্বোচ্চ তাপমাত্রায় আমরা কিন্তু অতিষ্ঠ ছিলাম এবং বন্যার সময় পানি ঢাকায় একদিন বৃষ্টি হলে আসলে পরিবেশ এবার একটা খুব গুরুত্বপূর্ণ আমরা ভবিষ্যৎ মানে এই প্রজন্মরা হচ্ছে যারা পরিবেশ ধ্বংসের সাথে জড়িত এবং একই সাথে দুর্নীতি, অর্থ পাচারের সাথে জড়িত এবং হত্যার সাথে, মানে 3টা পয়েন্টের সাথে যারা জড়িত, এদেরকে কোনোভাবেই হচ্ছে বাংলাদেশের যে নতুন প্রজন্মরা গড়ে উঠেছে, যে জনতার যে রাজনৈতিক সচেতনতা এখন বৃদ্ধি পেয়েছে, এরা আর কখনো বাংলাদেশের তালিকা আপনারা করবেন কিনা? এগুলো আসলে তালিকা বললে আবার এটা হচ্ছে যে ওই ফ্যাসিবাদের একটা তালিকার মতো চলে আসে। আমরা সবাই জানি যে কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা বাংলাদেশে, এটা অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। যদি ইন্ডিকেট করা না যায়, তাদেরকে যদি বিচারের আওতা না আনা যায়, শুধু যদি আমরা বিয়ে কথা বলতে থাকি যে আমরা এটা করব, করা উচিত, ওই পর্যন্তই এটা আমরা এটা বাস্তবায়ন করবে এবং যেটা করবে কিনা সেটা আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা তো এটাই বলবো যে যার নির্দেশে এই গণহত্যাটা হয়েছে এবং যিনি বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগকে দলীয়করণ করে এদেশের সাধারণ মানুষের রঞ্জে রঞ্জে ঢুকিয়ে দিয়েছে বিচারহীনতার সংস্কৃতি, গণতন্ত্রহীনতার সংস্কৃতি, এই জায়গাগুলো থেকে মানে যেই খুনি হাসিনা তাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এই সরকারের একটা চ্যালেঞ্জ। আমি অনেক ধন্যবাদ ইসমাইল সম্রাট, নুসরাত তাবাসসুম এবং আরিফুল ইসলাম। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না, অবশ্যই আমাদের অভিবাদন এবং কৃতজ্ঞতা। দর্শক, শেষ করছি নিটোল টাটা 21 রাত। নিশ্চয়ই আমাদের যে যোদ্ধারা যে কাজ শুরু করেছে এটাই অব্যাহত থাকবে, আমরা এটুকু আশা করছি। এখানে নিশ্চয় তাদের কাজ শেষ নয়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আরও সাহসিকতার সঙ্গে, এটুকু প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকুন সবাই।